হ্যাঁ, হিমেল জয়েন করছে আমাদের সাথে, রাহিল ইবনে হারুন বরাবরের মতো। ওয়াও, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা আজকের টপিকগুলো লিখে নিছি যে কোন কোন টপিক আলোচনা করব, এরপরেও যদি কোনো টপিক থাকে তোমাদের প্রবলেমের জায়গা থাকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল তোমার এই জায়গায় ভাগ করাটা শিখি। দেখো, প্রথমে 1/3, 2/3 আমরা 3 দ্বারা ভাগ করা শিখবো। 1/4, 2/4, 3/4। খুব ভালো করে বুঝিও। এই জায়গায় আবার 1/5, 2/5, 3/5। তুমি খুব ভালো করে বুঝিও ভাইয়া। 1/3 এটার মান হলো 0.33। 1/3 হলো 0.33। তাহলে 2/3 টা কি হবে? 2/3 টা হবে এই জায়গায় যে মানটা সেটাকে তুমি 2 দ্বারা গুণ করো। তাহলে 33 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 66। তার মানে 0.66। 33 কে 2 দ্বারা ভাগ করলে হয় হলো 2 দ্বারা গুণ করলে হয় 0.66। খুব ভালো করে বুঝিও। শুধু একটা জানো, 1/4 এটার মানে হলো 0.25। খুব ভালো করে বুঝিও। 1/4 তার মানে হলো 0.25। তাহলে এই জায়গায় এটাকে তোমাকে 2 দ্বারা গুণ করতে হবে, এটাকেই তোমাকে 3 দ্বারা গুণ করতে হবে। তার মানে এটার অর্থ 25 যোগরে কত? 50। তার মানে 0.50। আর 3 25 কত? 75। তার মানে হলো 0.75। এই জায়গায় তাহলে এখানে আমি খেয়াল করি, তুমি শুধু এইটা মনে রাখবা, 1/5 মানে হলো 0.2। খুব ভালো করে বুঝিও। 1/5 এটার মানে হলো 0.2। এখন তোমার কত? 2/5। তার মানে এটাকে তুমি 2 দ্বারা গুণ করো, এটাকে তুমি 2 দ্বারা গুণ করো। তাহলে 2 দ্বারা গুণ করা মানে কত? 2 দোকানে 4। তাহলে এটা হবে 0.4। এই জায়গায় এটাকে তুমি 3 দ্বারা গুণ করো, তাহলে 3 দোকানে কত? 6। তার মানে 0.6। এই জায়গায় তাহলে আমরা যদি লিখি 4/5, 4/5, তাহলে এই যে এটাকে তুমি 2 দ্বারা গুণ করো, 0.2 কে 2 দ্বারা গুণ করো। তাহলে 0.2 কে কত দ্বারা গুণ করবা? 4 দ্বারা। তাহলে 0.2 কে 4 দ্বারা গুণ করলে কত হবে? 0.8। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু কমেন্ট করে জানাও যে এই পুরো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। এটা বুঝতে পারলে তোমার ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যাবে। তুমি শুধুমাত্র এই তিনটা মনে রাখলেই কিন্তু তাহলে হবে। 3 দ্বারা ভাগ করলে কত হয়? 1 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 1 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 1 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? তাহলে 1 কে 5 দ্বারা ভাগ করলে 0.2, 1 কে 4 দ্বারা ভাগ করলে 0.25, 1 কে 3 দ্বারা ভাগ করলে হলো 0.33। এই জায়গায় এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে এবার তোমার কোশ্চেন 101/4। খুব ভালো করে বুঝিও। 101/4 তার মানে কয় দ্বারা ভাগ করা? 4 দ্বারা ভাগ করা। 4 দ্বারা ভাগ করা মানে কত? 0.25। তাহলে 4 25 কত? 100। 4 25 100, 25 দশমিক। খুব ভালো করে বুঝিও। তাহলে কত অবশিষ্ট থাকবে? 1 অবশিষ্ট থাকবে। খুব ভালো করে বুঝিও, 1 অবশিষ্ট থাকবে। তাহলে 1 অবশিষ্ট থাকবে মানে 1/4। আর 1/4 মানে কত? 0.25। তার মানে 25.25। সবাই এটা বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। এই জায়গায় ভাইয়া আমি তোমাকে আরেকটা एग्जांपल দেই। ধরো এই জায়গায় তোমার আসলো 103/4। 103/4। তাহলে আমরা কি জানি? 4 প্রতিসম হলো 100। তাহলে এই জায়গায় 4 দ্বারা ভাগ করা মানে কত? 0.5। 4 দ্বারা ভাগ করা মানে হলো 0.25। 0.25 কে আমাকে কত দ্বারা গুণ করতে হবে? 0.25 কে তুমি 3 দ্বারা গুণ করো। তার মানে কত? 0.75, 25.75। সবাই এটা বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু কমেন্ট করে জানাই দাও। যেমন আমি তোমাকে আরেকটা एग्जांपल দেই। যেমন তোমার আসলো 202/5 এরকম আসছে। 202/5। তাহলে তোমাকে কি করতে হবে? এই জায়গায় 5 40 কত? 200। 5 40 200। তাহলে 5 দ্বারা ভাগ করা মানে কত? 5 দ্বারা ভাগ করা মানে হলো 0.2। 0.2। তাহলে এখানে কত অবশিষ্ট থাকে? 2 অবশিষ্ট থাকে। তাহলে 0.2 কে কয় দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। 0.2 * 2 0.4। তার মানে এটা হলো 40.4। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমাকে একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। এবং এই জায়গায় কিন্তু তুমি এখন ক্যালকুলেটরের চাইতে এই জিনিসগুলা দ্রুত করতে পারবে আশা করি। যেমন আমি তোমাকে আরেকটা एग्जांपल দিতে পারি। ধরো 23/4। 23/4। এই জায়গায় 23/4 মানে কি? তুমি খেয়াল করো, এই জায়গায় 4 5 হলো 20। তাহলে 4 দ্বারা ভাগ মানে কত? 4 দ্বারা ভাগ মানে হলো 0.25। 4 দ্বারা ভাগ।
এটার অর্থ হলো 0.25, তাহলে এখানে কত অবশিষ্ট থাকবে 3 অবশিষ্ট থাকবে, তাহলে 3 * 0.25 কত হবে 3 * 0.25 হলো 0.75। সবাই আমাকে বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এখন ভাইয়া আমি তোমাকে দশমিক দিয়ে একটু শেখাই। যেমন তোমার আসলো 20/3.25, খুব ভালো করে বুঝিও। আমাকে বলো তো দেখি 0.25 মানে কয় দ্বারা ভাগ? কথা বলো, 0.25 মানে কয় দ্বারা ভাগ? 0.25 মানে হচ্ছে 4 দ্বারা ভাগ। তাহলে এটার অর্থ হলো 0.25 মানে হলো 4 দ্বারা ভাগ, এবং এখানে কত অবশিষ্ট থাকতেছে তোমার 1, তাহলে 1/4, কারণ 0.25 হচ্ছে 1/4। তাহলে এখানে 3 × 4 = 12 আর 1 এ কত 13। সমস্ত বানানোর নিয়মটা কি? এইটার এটা গুণ করতে হয়, গুণ করে উপরেরটা যোগ করতে হয়। তাহলে এইটা সমান হচ্ছে 13/4। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে তোমাকে চিন্তা করতে হবে 0.25, তার মানে হলো 4 দ্বারা ভাগ। সমস্ত করার নিয়মটা কি? এই যে এই দুইটা গুণ করতে হয়, গুণ করে অবশিষ্টটা যোগ করতে হয়। তাহলে 3 × 4 = 12, 12 আর 1 এ কত 13, তাহলে 13/4। তাহলে এই ভাগটা আমি যদি করতে চাই তাহলে 20/13/4, তার মানে 20 * 4/13, তাহলে তোমার আসতেছে 80/13। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন আগে 2 বছর আগে একটা কোশ্চেন আসছিল, পানির প্রতিশতাংশ দেয়া আছে হচ্ছে 1.33। এখন ধরো 10 কে তোমার কি করা লাগবে 1.33 দ্বারা ভাগ করা লাগবে। তো প্রশ্নটা আসার সাথে সাথে তো যারা পরীক্ষা হলে ছিল ওরা ঘুমায়া ভিসি কে গালি দেওয়া শুরু করছে যে শালার ভিসি এমন একটা অঙ্ক দিছো যেটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, কিন্তু সেটাও দিয়ে রাখছে যে এই দশমিকের ভাগ আমি আমার ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব। তাহলে খেয়াল করে এই ভাগটা আসলে কিভাবে করতে হবে, 1/3, 0.33 মানে কয় দ্বারা ভাগ 3 দ্বারা ভাগ। তাহলে এটা হলো 1 সমস্ত 1/3, তার মানে এটা কত 3 × 1 = 3, 3 এর সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে। তাহলে 3 আর 1 এ কত 4, তাহলে 4/3, তাহলে 10/4/3, তার মানে 30/4। অনেকে বলতে পারো যে ভাইয়া এটা যদি দশমিকে থাকে তখন কি করব? তাহলে দশমিকে থাকলে কি করতে হবে 4 × 7 = 28, 4 দ্বারা ভাগ করা মানে কত 0.25, 4 দ্বারা ভাগ মানে হলো 0.25। তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে কত 4 × 7 = 28, 2 অবশিষ্ট থাকতেছে। তাহলে 2 × 0.25 কত হবে 0.5, 2 × 0.25 হচ্ছে 0.5। সবাই আমাকে বলো এই পর্যন্ত তোমাদের প্রত্যেকের ক্লিয়ার কিনা এবং আস্তে আস্তে ভয়টা দূর হচ্ছে কিনা? আমি একটু তোমাদের ফিডব্যাকটা নিতে চাই। এখন এই জায়গায় তোমরা তাহলে আমাকে একটু উত্তর দাও। তাহলে আমি যদি বলি 20/20 তোমার এখানে বললাম যে হচ্ছে 5.4.4, 20/4.4, এইটার आंसरটা কি হবে 20/4.4, 20/4.4, এটার आंसरটা কি হবে? তোমরা একটু চেষ্টা করতে থাকো, আমিও তোমাদেরকে একটু হেল্প করি। তাহলে 20/0.4 মানে কি 0.4 মানে হচ্ছে তোমার 2 দ্বারা ভাগ করা, খুব ভালো করে বুঝিও 2 দ্বারা ভাগ করা। তাহলে এটা হলো 4 সমস্ত 2/5, 4 সমস্ত 2/5, তার মানে 20/4 5 হলো 20, 20 দোকানে কত 20 আর 2 কত 4 5 20, 20 আর 2 কত 22। তাহলে এটা হচ্ছে তোমার 22/5, তার মানে 100/22। তাহলে এইটার आंसर হবে 100/22 বা 50/11। 50/11। তোমরা যারা মনে করতেছো যে ক্লাসটা সবার জন্য ইফেক্টিভ, সবার দরকারি, তাহলে তোমরা ছোট্ট একটা কাজ করো, তোমরা সবাই তোমাদের বন্ধুদের একটু মেনশন করো আর ক্লাসটা শেয়ার করে দাও যাতে সবাই মিলে একসাথে ক্লাস করতে পারো, এবং সবাই তোমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে বন্ধুদের একটু নক দাও যাতে সবাই মিলে আমরা মজা করে ক্লাস করতে পারি। এই জায়গায় তাহলে আমাদের এই যে দশমিক রিলেটেড যে গুণ ভাগ, আশা করি এই রিলেটেড প্রবলেম তোমরা আর ফেস করবে না। এখন আমরা ছোট্ট আরেকটা কাজ করব। দেখো অনেক সময় এইটা যে লাগে তা না, বাট আমি বলতেছি এটা তোমার এটা একটু লাগবে, আমি তোমাকে এইটা যে তোমাকে শিখতে হবে, তুমি জেনারেল প্রসেসে করতে পারো,
বাট মুখে মুখে ক্যালকুলেশনের জন্য আমার এই প্রসেসটা তোমাকে হেল্প করতে পারে। তুমি সব সময় যে কাজটা করবে এরকম 38 37 35 36 অনেক কিছুই থাকতে পারে। তো তুমি শুধু চিন্তা করো এটা 3, তাহলে 3 11 কত 33, তার মানে আরেকটা শূন্য, তাহলে মুখোমুখি হিসাব করো 3 11 33, এখানে যেহেতু আরেকটা সংখ্যা আছে তাহলে এটা হলো 333, 3 11 33, তার মানে এখানে আরেকটা সংখ্যা, তাহলে এটা হবে 330, আরেকটা সংখ্যা তাহলে আরো দুইটা শূন্য দিবা তুমি। এখানে যদি 3 3 8 5 থাকতো তাহলে তুমি এখানে আরেকটা শূন্য দিতা। তুমি শুধু প্রথম সংখ্যাটার সাথে গুণ করবা 3 11 33, তাহলে এই জায়গায় হলো তোমার 330, আর একটা কত আছে 8, তাহলে 8 11 কত 88। এখন তুমি হিসাব করো যে 330 আর 88 গুণ করলে যোগ করলে কত হয়, 330 আর 88 যোগ করলে কত হয় 418 হয়, বা 8 3 8 11 3 আর 1 4, মেইনলি মুখোমুখি হিসাব করার জন্য। যেমন তোমার আসতে পারে 35 × 12, তাহলে এটা তুমি মুখোমুখি হিসাব করবা কিভাবে, 35 × 1 35, একটা সংখ্যা তাহলে 350, অথবা 35 × 10 350, তাহলে 350 এর সাথে কত যোগ করতে হবে 2 × 35 70, তাহলে 350 এর সাথে 70 যোগ করলে কত 420, 350 এর সাথে 70 যোগ করলে হয় 420। মানে এটা যে তোমাকে এভাবে করতে হবে এমন না, মানে এভাবে তুমি একটু দ্রুত মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো। খেয়াল করো, যেমন তোমার আসতে পারে ধরো যে 47 × 13, 47 × 11 এরকম আসতে পারে, তাহলে 47 একে, তাহলে এটা হবে তোমার 470, এটার সাথে তোমাকে 47 যোগ করতে হবে, কারণ 47 একে হলো 47, তাহলে এটা হবে 7 11 আর এটা হবে তোমার 5। এভাবে তুমি চিন্তা করতে পারো, না চিন্তা করতে পারলেও কোনো সমস্যা নাই। এবার আমাদের ফার্স্ট পার্টটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমি 1 নম্বর আলোচনায় যাব, পাওয়ারের আলোচনা। আমি যদি তোমাকে বলি √64 মানে কত, সবাই উত্তর দিবা 8, কিন্তু আমি যখন বলবো √48 মানে কত, √32 মানে কত, তারপরে আমি যখন বলবো √80 মানে কত, তোমরা সবাই ভাবাচাকা খেয়ে যাবা যে ভাইয়া এই ক্যালকুলেশন কিভাবে করব আমি ক্যালকুলেটর ছাড়া, কারণ এই সংখ্যাগুলো তো পূর্ণবর্গ না, তাহলে এগুলো আমি ক্যালকুলেশন করব কিভাবে, এগুলোও ক্যালকুলেশন করা যাবে, একটু সিস্টেমেটিক হতে হবে। এরকম যদি তোমার √ থাকে, তুমি যে কাজটা করবে যে এই সংখ্যাটাকে এমন দুইটা ভাগ করে নেবে যাতে একটা বর্গ সংখ্যা হয়। আমি আবারো বলতেছি, এমন দুইটা ভাগে ভাগ করে নেবে যাতে একটা বর্গ সংখ্যা হয়। একটা বর্গ সংখ্যা বলতে কেমন সংখ্যা, এই জায়গায় 2 এর বর্গ হলো 4, 3 এর বর্গ 9, তার মানে 4 9 16 25, হ্যাঁ 36, এগুলো হলো বর্গ সংখ্যা। আমি আবারো বলতেছি, যেমন 4 এর বর্গ কত 16, 16 একটা বর্গ সংখ্যা, 5 এর বর্গ 25, 25 একটা বর্গ সংখ্যা, তার মানে 16 25 36 49, এগুলো হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। এখন তাহলে এমন দুটো ভাগ করো যাতে একটা বর্গ সংখ্যা হয়, তাহলে 48, 3 16 48, এই জায়গায় কত হয় 32, 16 দোগুণে 32, এখানে কত চিন্তা করতে পারো 5 16 80, তারপরে ধরো তোমার চিন্তা করা থাকতে পারে √98, তাহলে এটা হচ্ছে 49 × 2। এরকম তুমি খেয়াল করবে যে যেকোনো একটা বর্গ সংখ্যা বানানো যায় কিনা, যেকোনো একটা বর্গ সংখ্যা বানাইলে তোমার জন্য ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। যেমন এই জায়গায় তাহলে খেয়াল করো 16 মানে কত 4, আর 3 এর বর্গ হলো √3 4√3, এই জায়গায় 16 এর বর্গ √ওভার হলো 4, 2 এর বর্গ হচ্ছে √2, তাহলে 4√2, 16 এটা হচ্ছে 4, আর 5 এর জন্য হবে √5। দেখ 49, তার মানে কত বলো 7√2। সবাই আমাকে বলো যে তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। যদি ক্লিয়ার না হয় আমি প্রয়োজনে আবার একটু আলোচনা করব, বাট আজকে আমরা নিশ্চিত হব আমরা প্রত্যেককে এক একজন সুপার কম্পিউটার, আমরা ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করতে পারি, এটা আমাদেরকে আজকে নিশ্চিত হতে হবে। এই জায়গায় সবাই আমাকে বলো যে প্রত্যেককে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তো এটা যদি হয় তোমরা এভাবে একটু চেষ্টা করবে, এরপরে তোমরা যে কাজটা করবে, আমি আরেকটা জিনিস খেয়াল করব। দেখো তোমরা এই ধরনের জিনিসে অনেক প্রবলেম ফেস করো আমি জানি, যেমন 32^2/5 এইটা সমান কত। তোমার আবার মনে করো যে আসতে পারে যে 64^, হ্যাঁ এই জায়গায় 2/3 = what। তারপরে ধরো তোমার কোশ্চেন আসতে পারে
এই জায়গায় 16 টু দি পাওয়ার 3/4 ইকুয়াল টু হোয়াট, এরকম নানা ধরনের কোশ্চেন তোমার কিন্তু আসতে পারে। তো এই জায়গায় তুমি কি চিন্তা করবা, এই অঙ্কগুলো তুমি কিভাবে করবা। এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে যে তুমি এই নিচের পাওয়ারটা দেখবা, নিচের মানটা দেখবা, এই নিচের মানটা দেখবা। এখানে নিচের মান কত 5, এখানে নিচের মান কত 3, এখানে নিচের মানটা কত 4। তাহলে এই জায়গায় যেহেতু নিচের মানটা 5, তোমাকে চিন্তা করতে হবে কত টু দি পাওয়ার 5 এ 32। আমি আবার বলতেছি, কত টু দি পাওয়ার 5 এ 32 এটা তোমাকে চিন্তা করতে হবে। যেমন এখানে নিচের মানটা কত 3, তার মানে কত কিউবে 64। এখানে নিচের মানটা কত 4, তাহলে তোমাকে চিন্তা করতে হবে কত টু দি পাওয়ার 4 এ 16। আমার কথাটা বুঝতে পারছো কিনা সবাই একটু বলো, যে এখানে যেহেতু নিচের মানটা 5, তোমাকে চিন্তা করতে হবে কত টু দি পাওয়ার 5 এ 32। এখানে যেহেতু নিচের মানটা 3, তাহলে তোমাকে চিন্তা করতে হবে কত কিউবে 64। এখানে যেহেতু নিচের মানটা 4, তাহলে তোমাকে চিন্তা করতে হবে কত টু দি পাওয়ার 4 এ 16। এখন তুমি খেয়াল করো, আমরা কি জানি কত পাওয়ারে 32, 2 টু দি পাওয়ার 5 এ 32। তাহলে এই জায়গায় তুমি লিখবে শুধুমাত্র 2। তাহলে 5 এর কাজ কিন্তু তোমার শেষ, 5 এর কাজ শেষ, তাহলে এটা হলো 2 স্কয়ার, তার মানে হলো 4। খেয়াল করো কত কিউবে 64, 4 কিউবে 64, তাহলে 3 এর কাজ কিন্তু তোমার শেষ, তাহলে থাকবে 2, তার মানে হলো 16। খেয়াল করো কত টু দি পাওয়ার 4 এ 16, কত টু দি পাওয়ার 4 এ 16, 2 টু দি পাওয়ার 4 এ 16, তাহলে এখানে থাকবে 2, তার উপর হলো কিউব, তার মানে 8। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তাহলে আমাকে এটা একটু आंसर দাও তো, 27 টু দি পাওয়ার 2/3 এইটার উত্তর কত হবে? 27 টু দি পাওয়ার 2/3 এইটার आंसर কত হবে? সবাই বলো যে এখানে তাহলে 27 টু দি পাওয়ার 2/3 এইটার आंसर কত হবে? আমি জানি তোমরা অনেক কোচিং এ ক্লাস করো, অনেক ভাইয়ের ক্লাস করো, সবাই সব কথা বলে, কিন্তু এই কথাগুলা কেউ বলে না, বা কেউ বলার সাহস বা দুঃসাহস আমার দেখা মতো দেখা গেছে কেউ করতেছে না। তার মানে কিন্তু এই জিনিসগুলা কিন্তু তোমার লাগবে। তুমি যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাবে, এবার কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও যদি এমসিকিউ হয় এবং ক্যালকুলেটর না থাকে, এই জিনিসগুলা লাগবে। তোমাকে সেখানে যেতে হবে যেখানে গেলে তুমি এই কথাগুলো শুনতে পাবা। ইমোশনাল হলে হবে না ভাইয়া, তোমাকে চরম বাস্তববাদী হতে হবে, চরম বাস্তববাদী। এই জায়গায় তাহলে আমাদের এটার आंसर কত হবে? সবাই সঠিক উত্তর দিছো, তাহলে আশা করি আমার এখানে আর বোঝানোর তেমন কিছু নাই। 27 টু দি পাওয়ার 2/3 এইটা সমান হলো 9। তাহলে আমি তোমাকে যদি বলি 125 টু দি পাওয়ার 125 টু দি পাওয়ার ধরো 5 2/3 এটা কত হবে? সবাই আমাকে বলো 125 টু দি পাওয়ার 2/3 এইটার आंसर কত হবে? আগেরটা সবাই সঠিক উত্তর দিছো, এই কারণে আমি প্রত্যেককে নাম ধরে ধরে আমি তোমাদেরকে অভিনন্দন জানাতে পারতেছি না, বাট তোমাদের সবাইকে অনেক 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 বেশি অভিনন্দন, অনেক বেশি অভিনন্দন ভাইয়া। তো পরেরটা এই জায়গায় তাহলে আমাদের পাওয়ার নিয়ে একটু কিন্তু কথা বলা হয়ে গেছে। এইবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দশমিকের যোগ, দশমিকের যোগ বিয়োগ গুণন ভাগ। আমাদের সেকেন্ড টপিক হচ্ছে দশমিকের যোগ বিয়োগ গুণন ভাগ। এটা নিয়ে আমরা একটু কথা বলি। ধরো তোমাকে বললো যে 1.1, তারপরে হচ্ছে 21.3121 আর 5.002, এই তিনটা যোগ করতে হবে। তাহলে এই জায়গায় দশমিকের ক্ষেত্রে যখন তুমি যোগ করবে, আমি আবারও বলতেছি, দশমিকের ক্ষেত্রে যখন তুমি যোগ করবে তখন এই দশমিকটাকে সেম লাইনে নিবে। দশমিক অন্য সংখ্যা কে কোথায় যায় এটা তোমার দেখার বিষয় না, তুমি দশমিকটাকে সমান আকারে নেবে, মানে একদম প্যারালালে নেবে, একই রেখা বরাবর নেবে, তাহলে তোমার আর ক্যালকুলেশনে কোনো ঝামেলা নাই। এটা হলো 1, এটা হলো 4, এটা হলো 1, এটা হলো, খেয়াল করো 3 আর 1 এ কত, 3 আর 1 এ কত 4, এর পরেরটা হচ্ছে তোমার এই জায়গায় খেয়াল করো 1 1 2 আর 5 এ কত 7, আর এখানে হলো 2, তাহলে 27.4141। তাহলে এই হচ্ছে দশমিকের যোগ। তা দশমিকের যোগ বা বিয়োগ করার নিয়মটা হচ্ছে দশমিকটাকে তোমার সেম লাইনে নিতে হবে, তাহলে যোগ নিয়ে আর কোনো পেইন পাইতে হবে না। এখন যেমন আমি যদি বলি 32, ধরে এমনি বললাম 312, এই জায়গায় 20, তারপরে তোমার আছে হচ্ছে
1.01, এই আরেকটা হচ্ছে 1.921, এই তিনটাকে যোগ করতে হবে। তাহলে তুমি 32.312, এই জায়গায় 20, তারপরে হচ্ছে তোমার এই জায়গায় 1.01, এরপরে হচ্ছে 1.921। তুমি কি করছো, জাস্ট দশমিকটাকে সেম লাইনে নিছো, 2 আর 1 এ 3, 1 আর 1 2, 2 আর 2 হলো 4, 3 আর 9 হলো 12, হাতের হলো 1, তাহলে 1 আর 2 3, 4 5, হ্যাঁ 3 আর 2 3 4 5, 3 আর 2 হলো 5, দশমিকের জায়গায় দশমিকে আছে 55.243। তাহলে এই যোগ করাটা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবং আমি তোমাদেরকে আজকে কিছু গোপন তথ্য ফাঁস করে দেব, এই জায়গায় কিছু গোপন ইনফরমেশন ফাঁস করে দেব, অনেকে অবাক হয়ে যাবে। তোমরা ফিজিক্সে এক একটা অঙ্ক এক এক নিয়মে করো, এক এক অঙ্কের জন্য এক এক কনসেপ্ট, একটা এক কনসেপ্টের মধ্যে বা এক অঙ্কের মধ্যেই আমরা 5টা 7টা কনসেপ্ট ব্যবহার করি। হ্যাঁ, সত্য কথা হচ্ছে একটা আমি বলি, এখানে তোমরা সবাই অবাক হয়ে যাবা, এক একজন এক এক ধরনের কথা বলবা, বাট এটা সত্য। তুমি যদি একটা কনসেপ্ট খুব ভালো করে বুঝতে পারো, আমি আবারও বলতেছি, তুমি যদি জাস্ট একটা কনসেপ্ট খুব ভালো করে বুঝতে পারো, পুরো ফিজিক্সের যে সকল অঙ্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে তার 40% অঙ্ক করা যায়। এটা সত্য এবং এটা প্রমাণিত। এই জায়গায় অনেকে দেখা গেছে হয়তো, আমি আবারও বলতেছি, এটা শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পেপার না, ফিজিক্স সেকেন্ড পেপার না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে যে অঙ্কগুলো আসে, হ্যাঁ আমরা সেগুলা দেখেই তো ভয় পেয়ে যাই। তো এই জায়গায় 40% ম্যাথ ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের 40% ম্যাথ জাস্ট একটা কনসেপ্টে করা যায়। এই জায়গায় যারা যারা করছো তারা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এটা আসলে এটা সঠিক না ভুল, এটা প্রমাণিত। এবং এই 40% ম্যাথ জানলেই তার মানে তুমি দেখা গেছে যে হচ্ছে যত নম্বর আসবে পরীক্ষায় তার 40% অঙ্ক একটা কনসেপ্ট দিয়ে পেরে যাবে, জাস্ট একটা ক্লাস লাগবে। হ্যাঁ, তবে শুধুমাত্র একটা জায়গায়, অন্য কোনো জায়গায় খুঁজে এটা লাভ হবে না। তো এই জায়গায় তাহলে আমরা যোগ শিখলাম, যোগ বিয়োগ, যারা যোগ পারছো তারা তো বিয়োগও পারবা। এবার আমরা আসবো দশমিকের গুণন। দেখো ভাইয়া, দশমিকের গুণন, আমি যদি 1.1 কে আমি গুণ করব হচ্ছে 1.2 দ্বারা, অথবা এই জায়গায় খেয়াল করো আমি 1.2 দ্বারা গুণ করব, তাহলে এটা আমি গুণ করব কিভাবে? গুণনের ক্ষেত্রে আমি চিন্তা করব এখানে কোনো দশমিক নাই। আমি আবার বলতেছি, গুণনের ক্ষেত্রে আমি দশমিক দেখব না, আমি ভাববো এখানে কোনো দশমিক নাই। তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গায় দেখো 11 10 হচ্ছে 110, আর 11 দুগুণে 22, তাহলে 110 আর 22 কত হয়? 132। তাহলে 11 আর 12 গুণ করলে হয় 132। তাহলে 132 কে এখানে হলো এক ঘর আর এখানে হলো এক ঘর, তাহলে কয় ঘর বামে দশমিক হবে, সরি কয় ঘর ডানে দশমিক বামে দশমিক হবে? এক ঘর আর এক ঘর, দুই ঘর। তাহলে এক ঘর আর এক ঘর, দুই ঘর বামে দশমিক, 1.32। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা। আমি আরেকটা एग्जांपल দেই, যেমন 11 * 15 যদি গুণ করি, খেয়াল করো, ধরো 0.11 আর 1.5 এটা আমি গুণ করব। তোমাকে দেখতে হবে টোটাল কত ঘর বামে দশমিক। খেয়াল করো, 15 10 হলো 150 আর 15 1 কে 15, তাহলে 150 আর 15 কত হয়? 165। একটু আগে আমি সিস্টেম শিখাইছি, 15 10 এ 150 আর 15 1 কে 15, তাহলে 150 আর 15 হলো 165। এখন তোমার দেখতে হবে টোটাল কয় ঘর বামে দশমিক। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এক ঘর বামে দশমিক আর এখানে হচ্ছে দুই ঘর বামে দশমিক। তাহলে এক ঘর বামে দশমিক আর দুই ঘর বামে দশমিক মানে কয় ঘর বামে দশমিক হলো? 3 ঘর বামে দশমিক। তাহলে এই জায়গায় এক ঘর, দুই ঘর, 3 ঘর, তাহলে এখানে যদি আমি দশমিক দিয়ে দেই তাহলে আমার অঙ্কের উত্তর কমপ্লিট। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, কোপায় দিতে পারছো কিনা। একজন বলছে যে ভাইয়া ভিডিওটা রেখে দিন প্লিজ, এই জায়গায় ভিডিওটা রেখে দেওয়া হবে না, করা কিছু না। একজন বলছে সেটা কিভাবে করব সেটা জানতে চাও আমার মন, সেটা জানতে চাইতে গেলে আমারে টাকা দিয়ে পড়তে হবে, তাছাড়া আমি শেখাবো না, দুটোই সত্য। ঠিক আছে, এই জায়গায় হ্যাঁ এটা হচ্ছে আমরা আরো एग्जांपल দেখলে অনেকগুলো एग्जांपल দেখা যেতে পারে। যেমন আমি তোমাকে যদি বলি যে ধরো 0.75 এটার সাথে যদি আমি
কত গুণ করি, ধরো এটার সাথে যদি আমি 12 গুণ করি, তাহলে কি করব খেয়াল করো, কিছু অথবা 1.2 গুণ করব, কি করব, কিছুই করব না, আমি চিন্তা করব এখানে কোনো দশমিকই নেই, আমি চিন্তা করব এখানে কোনো দশমিকই নেই। তাহলে 75 × 10 750, আর 75 দোকানে কত 150, তাহলে 750 আর 150, 750, এই যে 75 10 750, 75 দোকানে 150, তাহলে 750 আর 150 কত হচ্ছে 900, তাহলে এইটা হয় তোমার 900। এখন তুমি খেয়াল করো টোটাল কয় ঘর পাবে দশমিক, এখানে এক ঘর আর এখানে দুই ঘর, তাহলে এক ঘর আর দুই ঘর কয় ঘর, এক ঘর আর দুই ঘর কয় ঘর, তিন ঘর, তাহলে এটার आंसर হবে 0.900। তাহলে আমাদের এটার आंसर হচ্ছে 0.900। এখন এই জায়গায় আমাদের তাহলে এই দশমিকের গুণ নিয়ে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। এবার আমরা আসবো দশমিকের ভাগ। দেখো দশমিকের ভাগটা আমরা কিভাবে করব, দেখো এই জায়গায় অনেক সময় তোমাকে এখানে ভাগ করা লাগলো 0.24 ডিভাইডেড বাই 6, 0.24 ডিভাইডেড বাই 6, তাহলে তুমি কি চিন্তা করবে, তুমি ভাববে এখানে কোনো দশমিক নাই, তুমি কি ভাববে বলো, এখানে কোনো দশমিক নাই, তাহলে আমরা কি করব 4 6 24, সরি 4 6 হচ্ছে 24, খুব ভালো করে বুঝিও 4 6 24। এখন তাহলে আমাকে একটু বলো যে এখানে কয়টা ঘর আছে, এখানে তোমার দুইটা ঘর আছে, তাহলে তোমার কয় ঘর বামে দশমিক হবে, এখানে দুই ঘর বামে দশমিক, তাহলে এখানেও তোমার কয় ঘর বামে দশমিক হবে, দুই ঘর বামে দশমিক হবে। এই জায়গায় একটা ঘর তো আছে, আর একটা ঘর তাহলে কত হবে 0 দিতে হবে, এখানে 0.04। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, যেমন 0.18 কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কি হবে, দেখো 0.18 কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে তোমার কি হবে, এই জায়গায় এখানে 3 6 কত, আমরা জানি 3 6 হচ্ছে 18, তোমাকে কয় ঘর বামে দশমিক দিতে হবে, এক ঘর দুই ঘর, তাহলে দুই ঘর বামে দশমিক দিতে হবে, তাহলে এখানে এক ঘর আছে, তুমি আরেকটা শূন্য দিবা 0.06। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এখন তাহলে এই জায়গায় আমরা দশমিকের যোগ বিয়োগ গুণন ভাগ নিয়ে আরো অনেক ক্যালকুলেশন দেখব, তবে সামনে আস্তে আস্তে আমরা প্রো টাইপের যখন ক্যালকুলেশন করব আর একটু জটিল টাইপের ক্যালকুলেশন করব, তখন আমি তোমাদের ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে দেব। এই জায়গায় তুমি একটা সিম্পল কথা মনে রাখবা, বাড়লে খুব ভালো করে বুঝিও, যদি কোনো কিছু বাড়লে সে ডানে সরে, আর কমলে দশমিক বামে সরে, খুব ভালো করে বুঝিও, কমলে বামে সরে। আর জীবনের যত অপূর্ণতা, জীবনের সকল অপূর্ণতা শূন্য দিয়ে পূরণ করতে হয়। হ্যাঁ, জীবনের সকল অপূর্ণতা শূন্য দিয়ে পূরণ করতে হয়। তো এই জায়গায় তুমি খেয়াল করো, জীবনের সকল অপূর্ণতা শূন্য দিয়ে পূরণ করতে হয়। যেমন ফার্স্ট অফ অল আমি যদি বলি 10132 এই মানটা বা 101325, এটা সমান আমি কি লিখবো, ধরো এটা সমান লেখার জন্য আমি 10 টু দি পাওয়ার এখানে লিখলাম হলো 4, সাপোজ এখানে লিখলাম 10 টু দি পাওয়ার 4, তার মানে কি এখানে 10 এর পাওয়ার আমি 4 বাড়াইছি। হ্যাঁ, পাওয়ার এখানে কত বেড়ে গেছে, 4 বেড়ে গেছে। তাহলে এটা যদি বেড়ে যায় তাহলে সামনের মানটা এটা তো আমাকে সমান করতে হবে। দেখো 101 325 আমি লিখছি, এখানে যেহেতু 10 টু দি পাওয়ার 4 লিখছি, তার মানে এই পাশেরটা আর এই পাশেরটা আমি যদি সমান করতে চাই, তাহলে এই জায়গায় মানটা কি করতে হবে, কমাইতে হবে। খুব ভালো করে বুঝিও, কমাইতে হবে। কত কমাইতে হবে, 4 ঘর কমাইতে হবে। তাহলে 4 ঘর যদি কমাইতে চাই, তাহলে 4 ঘর কমে গেলে কোথায় সরবে, কমলে তোমার বামে সরবে। তাহলে এখানে দশমিক তো আছে, এখানে দশমিক নাই মানে দশমিক এখানে আছে, তাহলে কয় ঘর বামে সরবে, এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর, তার মানে দশমিকটা বসবে হচ্ছে এখানে। যেমন আমি যদি এইটা সমান এই 101 325 এইটা সমান যদি আমি 10 টু দি পাওয়ার 6 লিখতাম, খুব ভালো করে বুঝিও, সামনে 101 325ই আছে। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে এই জায়গায়
তাহলে কত কমবে? 6 কমবে। তাহলে 6 ঘর কোথায় সরবে? বামে সরবে। তাহলে 6 ঘর যদি বামে সরে তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। খুব ভালো করে বুঝি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তার মানে এখানে একটা দশমিক হবে। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যেমন এই 101 325, হ্যাঁ তাহলে এটা আমরা লিখবো 101 325 ইনটু 10 টু দি পাওয়ার 8। তাহলে এখানে আমি কি 10 এর পাওয়ার 8 বেড়ে গেছে। এখন 10 এর পাওয়ার 8 বাড়া মানে কি? তাহলে এটা 8 ঘর বামে সরবে। তাহলে 8 ঘর যদি বামে সরে তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে অপূর্ণতা কয় ঘর? 2 ঘর। তাহলে যত অপূর্ণতা তুমি কত দিয়ে পূরণ করো? 0 দিয়ে পূরণ করো। সকল অপূর্ণতা তুমি 0 দিয়ে পূরণ করো। সবাই আমাকে বলো এই পর্যন্ত তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা? সবাই বলো যে এই পর্যন্ত তোমাদের কাছে একদম ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু জানাও। আমরা ফার্দার পরের জায়গায় যাব। যেমন আমি যদি বলি 0.00, হ্যাঁ 00, তারপরে ধরো 271, এটাকে আমরা কি লিখতে পারি? ধরো তুমি দশমিক কই দিতে চাও এই জায়গায়, এটা অর্থ কি? 0.00271, এটার অর্থ হলো 0.00271 ইনটু 10 টু দি পাওয়ার 0। খুব ভালো করে বুঝিও, 10 টু দি পাওয়ার 0। তাহলে তুমি দশমিক কই দিতে চাও? সাপোজ তুমি কি করছো, দশমিক দিতে চাও হলো এই যে 27 এর পরে, 27 এর পরে। তাহলে এখন বলো তো দেখি এখান থেকে এখানে মান কি বাড়লো না কমলো? তাহলে মান বেড়ে গেছে। তোমাকে দেখতে হবে কয় ঘর বেড়ে গেছে, কয় ঘর বেড়ে গেছে। এখানে বেড়ে গেছে হলো দশমিকটা এখানে ছিল, এখান থেকে সে এখানে চলে গেছে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে কয় ঘর বেড়ে গেল? 4 ঘর বেড়ে গেল। তাহলে এই জায়গায় খেয়াল করো, এই মানটা যেহেতু 4 ঘর বেড়ে গেছে, তাহলে 10 এর পাওয়ার আগের চেয়ে কি হয়ে যাবে? এটা বাড়াই দিলে এইটা কি করতে হবে? কমাই দিতে হবে। কমাই দিতে হবে মানে কি? পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু তোমার 4 ঘর বেড়ে গেছে, তাহলে এখানে তোমার 4 ঘর কমে যাবে, তার মানে মাইনাস হয়ে যাবে। তাহলে 27.1 ইনটু 10 টু দি পাওয়ার -4। এই জায়গায় যেমন তুমি যদি বলতা যে ভাই আমি এখানে না, আমি 271 এর পরে দশমিক দিব বা 271টা রাখবো, তাহলে খেয়াল করো তো দেখি মান কি হয়ে গেল? এবার বেড়ে গেছে। তো দশমিক কয় ঘর বেড়ে গেছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর বেড়ে গেছে। তাহলে আগে পাওয়ার ছিল 10 এর পাওয়ার 0, এটা যেহেতু আমি বাড়াই দিছি, তাহলে 10 এর পাওয়ার কি করতে হবে? কমাই দিতে হবে। তাহলে খেয়াল করো আগের পাওয়ার ছিল হলো 0, তুমি কত কমাই দিবা? 5 কমাই দিবা। তার মানে এটা কত হবে? 10 টু দি পাওয়ার -5। 0 থেকে 5 কমে গেলে এটা হবে 10 টু দি পাওয়ার -5। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত একদম ক্লিয়ার কিনা? এখন আমরা পরের জিনিসটা দেখি যে আমরা যত সামনে যাব তত ইম্পর্টেন্ট ক্যালকুলেশন গুলো আমরা সামনে দেখতে থাকবো ইনশাআল্লাহ। যেমন আমি তোমাকে বললাম 27 এই জায়গায় 2.735 ইনটু 10 টু দি পাওয়ার 8। খুব ভালো করে বুঝিও, বা 10 টু দি পাওয়ার 8। তো তুমি দশমিক কোথায় দিতে চাও এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাপোজ তুমি দশমিকটা দিতে চাও কোথায়? 3 এর পরে। তাহলে খেয়াল করো তো দেখি এই পাশের মানটা তুমি কি করছো আগের চাইতে? এই পাশের মানটা তুমি আগের চাইতে 2 ঘর বাড়াই দিছো। তাহলে 2 ঘর বাড়াই দিছো। তাহলে এটা যদি তুমি 2 ঘর বাড়ায় দাও তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই জায়গায় পাওয়ার 2 তাহলে কমাই দিতে হবে, কারণ এটা বাড়াইছো তাহলে এটা কমাইতে হবে। তাহলে 2 কমাইলে কত হবে? 10 টু দি পাওয়ার 6। শেষ। এখন আমি এই সংখ্যাটাকে আমি এইভাবে লিখতে চাই, এটা লিখতে চাই হচ্ছে 10 টু দি পাওয়ার 10। আমার ইচ্ছা হয়েছে লিখতে চাই। তাহলে খেয়াল করো আমি যদি 10 টু দি পাওয়ার 10 লিখতে চাই তাহলে এখানে 10 এর পাওয়ার কি করলাম? 2 বাড়াইলাম। 10 এর পাওয়ার আমি কি করছি? 2 বাড়াইছি। তাহলে এখানে কি করতে হবে? 2 কমাইতে হবে। 2 কমাইতে হবে, তাহলে কমলে কোথায় সরবে? বামে সরবে। কমলে বামে সরবে। তাহলে কয় ঘর বামে সরবে? 2 ঘর বামে সরবে। তাহলে এই জায়গায় 27 35, তাহলে এটা তো 1 ঘর বামে সরলো। তাহলে আরেক ঘর যেটা অপূর্ণতা সেটা কত দিয়ে পূরণ করতে হবে? যেটা অপূর্ণতা সেটা তোমাকে 0 দিয়ে পূরণ করতে হবে। তাহলে এইটা হবে 0.02735 ইনটু 10 টু দি পাওয়ার 10। হ্যাঁ সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যেমন আমি যদি এই জায়গায়, তাহলে আশা করি এই ইয়ার ক্যালকুলেশন যেটাই আসুক
তোমরা সবাই এগুলো পারবে। যেমন আমি তোমাকে আরেকটা एग्जांपल দেই, ধরো 2.1235 ইনটু 10 টু দি পাওয়ার -3। খুব ভালো করে বুঝিও। এই জায়গায় তুমি এটা কি করতে চাচ্ছ, তুমি এটা জাস্ট নরমাল সংখ্যা নিয়ে আসতে চাচ্ছ। জাস্ট নরমাল সংখ্যা নিয়ে আসতে চাচ্ছ, তার মানে কি 10 এর পাওয়ার কত বানাইতে চাচ্ছ, শূন্য বানাইতে চাচ্ছ। খুব ভালো করে বুঝিও। 10 এর পাওয়ার -3 আছে, তুমি 10 এর পাওয়ার শূন্য বানানো মানে কি নরমাল সংখ্যা। এখন তাহলে পাওয়ার কি হয়ে গেল, 3 বেড়ে গেল। তাহলে পাওয়ার যদি 3 বেড়ে যায় তাহলে এই মানটা কি হয়ে যাবে, 3 কমে যাবে। 3 কমে যাবে। এখন কমে যাবে মানে কি, কমে যাবে মানে বামে সরবে। তাহলে বামে কয় ঘর সরবে, 3 ঘর সরবে। কিন্তু আছে কয় ঘর, 1 ঘর। দেখো 3 ঘর সরবে কিন্তু আছে কয় ঘর, 1 ঘর। তাহলে এখানে কয়টা, তাহলে বাকি থাকতেছে কয় ঘর, 2 ঘর। তাহলে এই যে যা বাকি থাকে সেটা কি দিয়ে পূর্ণ করতে হয়, শূন্য দিয়ে পূর্ণ করতে হয়। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই এক কনসেপ্টে পুরো ফিজিক্সের 40% অঙ্ক শিখতে চাও কে কে? আর এখানে হয়তো অনেকে আছে যারা ডিএনটি এর প্রিপারেশন নিচ্ছিলে, ভাইয়া এখন এটা বাংলাদেশে আসলে এত কথা বলে লাভ নাই, তোমাকে এখন যেভাবে পরীক্ষা হবে তোমাকে মেনে নিতে হবে। সুতরাং যারা ডিএনটি এর প্রিপারেশন নিচ্ছিলে, ভাইয়া এখন এত কিছু কি করছো না করছো এত কিছু ভাবা বাদ দিয়ে এখন তুমি ইন্টারমিডিয়েটে যা পড়ছিলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এখন আবার নতুন করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়া শুরু করো। কারণ এই জায়গায় 30টা বিশ্ববিদ্যালয়ে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পরীক্ষা, সুতরাং এই ট্র্যাকে যাওয়াটা তোমার জন্য বুদ্ধিমানের লক্ষণ হবে এবং তোমার জন্য তখন সবগুলো অপশন খোলা থাকবে ভাইয়া। ভর্তি পরীক্ষায় ইমোশনাল হলে হবে না ভাইয়া। ভর্তি পরীক্ষায় ভালো করতে গেলে তোমাকে চরম বাস্তববাদী হতে হবে। আমি যদি বলি যে তুমি এই 12 বছরের পরিশ্রমটা তোমার কিসের জন্য ছিল, 12 বছরের পরিশ্রমটা তোমার একটা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য ছিল, তোমার ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছিল, বা তোমার ব্যারিস্টার হওয়ার জন্য ছিল, তার মানে তুমি ভর্তি পরীক্ষায় সফল। তার মানে তোমার কিন্তু এই 12 বছরের পড়াশোনার জীবনটা, এত বছরের পরিশ্রম সার্থক হবে। এখানে শুধুমাত্র তোমার পরিশ্রম না, তোমার পরিশ্রম, তোমার বাবা মার পরিশ্রম, তোমার শিক্ষকের পরিশ্রম, সবার পরিশ্রমটাই, পরিশ্রমের ফলাফল কিন্তু এই ভর্তি পরীক্ষা। সুতরাং এই জায়গায় কি হবে, দেশের কি হলো, এত কিছু না চিন্তা করে যেভাবে পড়াশোনা করলে তুমি চান্স পাবে, তুমি সেই ওয়েতে পড়াশোনা শুরু করতে থাকো। কোথাও গিয়ে যদি তুমি ভর্তি পরীক্ষায় ভাইয়া এইচএসসি পরীক্ষায় 5 মার্ক যতটা মানে হচ্ছে মার্কের চেয়ে ভর্তি পরীক্ষার মার্কটা তোমার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে 0.25 মার্ক ব্যবধান করে দেয়। 0.25 এর জন্য তুমি দেখবা যে প্রত্যেকটা জায়গায় ওয়েটিং এ পড়ে আসো। সুতরাং কোথাও গিয়ে যদি তোমার মনে হয় তুমি 0.25 নম্বর বেশি পাবা, তুমি সেখানে যাও। কারণ এখনকার 0.25 নম্বর এটা কিন্তু তোমার 12 বছরের এই সাধনার মূল্যায়ন করবে। সুতরাং যেখানে গেলে মনে হবে যে তুমি সবকিছু তোমার যেটা দরকার তুমি ইফেক্টিভলি পাচ্ছ, তুমি এখন সেখানেই যাও। এখন ইমোশনাল বলে হবে না ভাইয়া, এখন তোমাকে চরম বাস্তববাদী হতে হবে। তুমি যদি এর আগে প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেটর দিয়ে করো, ভর্তি পরীক্ষায় তো ভাইয়া ক্যালকুলেটর নাই। তার মানে তুমি যদি আগে ওই ওইটা করতে, তার মানে তুমি ভুল প্রসেসে আসো। তুমি প্লিজ এখন সঠিক প্রসেসে আসো ভাইয়া। এই অঙ্কগুলো হয়তো তুমি এমনিতেও পারবা, আমি যে বলছি যে 40% করা যায়, কিন্তু সেটা পারার জন্য তুমি দেখা গেছে 500 কনসেপ্ট শিখতেছো। এতগুলো কনসেপ্ট তো ভাইয়া মাথায় রাখা সম্ভব না। তো কোথাও গিয়ে তুমি যদি ওই জিনিসটা শিখতে পারো, তুমি কেন নিবা না? আমার কোশ্চেন হচ্ছে সেটাই। এখন এই জায়গায় তাহলে আমরা আসি আরেকটা एग्जांपल দেখি। দেখো ধরো এই জায়গায় 2.05235 ইনটু 10 টু দি পাওয়ার 5 তুমি কি করতে চাচ্ছ, তুমি এখানে ধরো দশমিকটা কই দিতে যাচ্ছ, 3 এর পরে দিতে যাচ্ছ। তাহলে 20523.5 ইনটু, খেয়াল করো এখানে দশমিকের পরে মানটা কি হয়ে গেল, বেড়ে গেছে। কয় ঘর বেড়ে গেছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর বেড়ে গেছে। তাহলে এখানে যেহেতু তোমার 4 ঘর বেড়ে গেছে, তাহলে এখানে কি হয়ে যাবে, 4 ঘর কমে যাবে। তার মানে 10 এর পাওয়ার 5 আছে, তাহলে 10 এর পাওয়ার কত হয়ে যাবে, 4 কমে গেলে কত হয়ে যাবে, 10 এর পাওয়ার 1। সবাই বলো যে ক্লিয়ার কিনা। এই জায়গায় এটা তাহলে গেল। এখন আমরা এই পাওয়ারের ভাগ, গুণন, ভাগ এগুলো আমরা দেখব। যে ধরো তোমার অনেক সময় কোশ্চেন আসবে 2.1 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু, এটাকে তোমাকে গুণ করতে হবে। এই জায়গায় আমরা যদি বলি যে ধরো
3.1 ইনটু 10 টু দি পাওয়ার -7 এই চারটা জিনিস তোমাকে গুণ করতে হবে 2.1 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু 3.1 ইনটু 10 টু দি পাওয়ার -7 এই দুটাকে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে পাওয়ার পাওয়ার গুণ করব না, নরমাল আর নরমাল গুণ করব। তাহলে আমরা প্রথমে চিন্তা করব যে হচ্ছে খেয়াল করো 3 একুশম কত 63, তার মানে 630। এই যে 3 একুশম 63 630, আবার এই 21 এর কত 21, তাহলে 630 আর 21 কত 651। তাহলে 21 আর 31 গুণ করলে হয় 651। খুব ভালো করে বুঝিও, 21 আর 31 গুণ করলে হয় 651। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই জায়গায় এখানে হলো এক ঘর বামে দশমিক, আর এখানে হলো এক ঘর। তাহলে এক ঘর আর এক ঘর কয় ঘর, দুই ঘর। তাহলে এক ঘর আর এক ঘর দুই ঘর, তাহলে দশমিকটা বসবে এখানে। তাহলে এখানে এক ঘর এখানে এক ঘর, তাহলে দশমিকটা বসবে এখানে। তার মানে 6.51 ইনটু এখন 10 টু দি পাওয়ার, আমরা জানি বলো তো দেখি গুণনের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হয়, আমরা সবাই জানি গুণনের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হয় যোগ, আর ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ। গুণনের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হয় যোগ, ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ। এখন তাহলে আমার এটা যেহেতু গুণন, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। 5 আর -7 যোগ করলে কত হয়, 5 আর -7 যোগ করলে হয় হচ্ছে -2। 5 আর -7 এটা যোগ করলে হবে তোমার -2। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। ধরো তোমার কোশ্চেনটা থাকলো এরকম যে হচ্ছে 51.1 ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 0.11 ইনটু 10 টু দি পাওয়ার 8, যে এইটা তাহলে কি হবে। তাহলে তুমি কি খুব ভালো করে বুঝিও, এই জায়গায় এটা চিন্তা করো 511। হ্যাঁ, এটা হলো তোমার 511 আর এটা হলো 11। তাহলে 511 আর হচ্ছে 11, এটা যদি গুণ করো তাহলে তুমি কি করবা, 511 থাকবে 1 দিয়ে গুণ করছি শুধু এই 1 দিয়ে, তাহলে একটা শূন্য হবে। 5110 আরেকটা তোমার কত 1 ইনটু 511, তাহলে এটা হবে তোমার কত 511। তাহলে যোগ করলে কত হবে 1 2 6 5 5621। তাহলে 5621 এটা বুঝতে পারছো কিনা সবাই আমাকে একটু জানাও। এখানে হচ্ছে দুই ঘর আর এখানে হচ্ছে এক ঘর, তাহলে দুই ঘর আর এক ঘর হলো তিন ঘর, 1 2 3 তিন ঘর তিন ঘর, তাহলে 5.621 ইনটু এখানে কি হবে 10 এর পাওয়ার -7 আর 10 এর পাওয়ার 8, পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে 8 আর -7 যোগ করলে কত হয়, 10 এর পাওয়ার হবে 1। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত তোমাদের প্রত্যেকের কাছে ক্রিস্টাল ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে 8 আর 7 এখানে আমরা কিছুই করি নাই, এই জায়গায় আমরা প্রথমে 51.1 আর 11 গুণ করছি। তো আমি একটু আগে বলছিলাম যে যখন তুমি এরকম গুণ করবা তখন তুমি নরমালি এটা 10 ধরে নিবা। তাহলে 10 এক বাদ রাখছি কিন্তু, তাহলে 511 ইনটু 10 তাহলে হলো 5110, আর এখানে 1 ইনটু 511 511, তাহলে এই হলো তোমার 5621। তাহলে 5621 এখানে তোমার দুই ঘর আর এখানে হলো এক ঘর, তিন ঘর পাবে দশমিক, তাহলে 5.621 ইনটু 10 টু দি পাওয়ার 1। আর যাদের এভাবে বুঝতে সমস্যা তাহলে 511 ইনটু এভাবে করবা যে হচ্ছে 1 ইনটু 511 এটা হলো 511। এরপরে হলো এক ঘর কাটা, আবার 1 ইনটু 511 এটা হলো 511। তাহলে এটা হবে 1 এটা হবে 2 এটা হবে 6 এটা হবে 5। তুমি যেভাবে খুশি যেভাবে পারো তোমার কাছে সুবিধা মনে হয় তুমি সেভাবে গুণন করো, কোনো সমস্যা নাই। এখন তাহলে আমাদের এই জিনিসগুলা আশা করি এই গুণনের ব্যাপারটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবার আমরা আসবো ভাগ। এই জায়গায় ধরো তোমাকে কি করতে হবে, তোমাকে এই জায়গায় 3 কে তোমাকে ভাগ করতে হবে 6 ইনটু 10 টু দি পাওয়ার 5 দ্বারা। খুব ভালো করে বুঝিও, 3 কে 6 ইনটু 10 টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করতে হবে। আগে তোমার 10 এর পাওয়ার নিয়ে চিন্তা করার দরকার নাই। 3 ভাগ 6 কত, 3 ভাগ 6 মানে হলো 0.5। এখন বলতে পারো 0.5 কিভাবে, এটা 1 ভাগ 2, তাহলে 1 ভাগ 2 এটা হলো 0.5। খুব ভালো করে বুঝিও, এটা হচ্ছে তোমার 0.5। এখন এখানে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার, এখানে 10 এর পাওয়ার 5। মনে রাখবা
এটাকে যখন তুমি উপরে নিবা বা উপরেরটাকে যখন নিচে নিবা তখন এই 10 এর পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এটাকে যদি তুমি উপরে নাও তাহলে 10 এর পাওয়ার আছে +5 তাহলে হয়ে যাবে -5, অথবা উপরেরটাকে যদি নিচে নাও সেম কন্ডিশন, মানে 10 এর পাওয়ারের চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, তাহলে 10 পাওয়ার -5। এখন তুমি কি করতে পারো 5 ইনটু, খেয়াল করো এখানে কি করছো মান এক ঘর বাড়াইছো, তার তোমাকে কি করতে হবে 10 এর পাওয়ার, এটা যেহেতু এক ঘর বাড়াইছো তাহলে 10 এর পাওয়ার 1 কমাইতে হবে, তাহলে এখানে -5 আছে, তাহলে যদি আরো 1 কমে যায় তাহলে কত হবে 10 টু দি পাওয়ার -6, তাহলে 5 ইনটু 10 টু দি পাওয়ার -6, এই জায়গায় 5 ইনটু 10 টু দি পাওয়ার -6 এটা। এখন তুমি এটা তুমি আরো একভাবে চিন্তা করতে পারো যে ভাই এইভাবে চিন্তা করা ছাড়া কি অন্য কোনো ভাবে করা যাবে? হ্যাঁ করা যাবে। আমার ক্যালকুলেশনটা কি ছিল 3 ইনটু 10 টু দি পাওয়ার 5, আমাকে বলো দেখি 6 ইনটু 10 টু দি পাওয়ার 5, এটা দ্বারা তোমাকে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে আমরা কি কাজ করব একটু দেখার চেষ্টা করো, যে এখন আমরা যে কাজটা করব 10 এর পাওয়ার 5, তাহলে এটা যদি 3 কে 10 এর পাওয়ার 5 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে বলো তো দেখি মান কি বাড়বে না কমবে? সবাই আমাকে এটা একটু জানাও যে এই জায়গায় 3 কে 10 এর পাওয়ার 5 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে মান বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তাহলে আমাকে বলো এখানে যেহেতু 10 এর পাওয়ার 5 তাহলে কয় ঘর কমবে? 5 ঘর কমবে। তাহলে 5 ঘর কমলে আমি কি করব? 5 ঘর কমলে কোন দিকে সরে? একটু আগে শিখছিলাম কমলে বাম দিকে সরে, কমলে বাম দিকে সরে। তাহলে আমি 5 ঘর বাম দিকে সরাবো, কিন্তু আছে কয় ঘর? এক ঘর। তাহলে কয়টা শূন্য দিতে হবে? অবশ্যই তোমাকে 4টা শূন্য দিতে হবে। তাহলে এই যে আমার 5 ঘর বামে সরে গেল, 5 ঘর বামে সরে গেল। এখনো কিন্তু আমি 6 দিয়ে ভাগ করি নাই, 6 দ্বারা কিন্তু ভাগ করি নাই, 6 এর জায়গায় আছে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু বলো, যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? তাহলে এই যে 10 এর পাওয়ার 5 দ্বারা ভাগ করলে মান কি হবে? কমে যাবে। তাহলে কয় ঘর কমে যাবে? 5 ঘর কমে যাবে। আছে কয় ঘর? এক ঘর। জীবনের যত অপূর্ণতা কত দিয়ে পূর্ণ করতে হবে? শূন্য দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে একটা আছে অপূর্ণতা কয়টা ঘর? 4টা ঘর। তাহলে 4টা ঘরকে আমি শূন্য দিয়ে পূরণ করলাম, তারপর আমি দিলাম হলো দশমিক। তাহলে এই যে দশমিক 4টা 03 ডিভাইডেড বাই 6, তাহলে এখন তোমার কত হবে? আমরা কি বলছি? তোমাকে ভাবতে হবে এখানে কোনো দশমিক নাই, তোমাকে ভাবতে হবে এখানে কোনো দশমিক নাই। তাহলে 3 কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? খেয়াল করো এখানে তোমার আসবে পয়েন্ট, 3 কে যদি 6 দ্বারা ভাগ করো তাহলে উপরে আসবে 1 আর নিচে আসবে হলো 2, তাহলে পয়েন্ট 1 2 3। খেয়াল করো যে 1 ভাগ 2, কিন্তু এটা কয় ঘর বামে দশমিক আছে? 1 2 3 4 5, ঠিক আছে। এই জায়গায় 1 2 3 4 5, এখানে যেটা আছে শুধু 3 কে আমি 6 দ্বারা ভাগ করলাম। এখন 1 ভাগ 2 কত? 0.5। 1 ভাগ 2 কত? অলরেডি 0.5 আছে। হ্যাঁ খেয়াল করো এখন তোমাকে কয় ঘর ডানে বামে যাইতে হবে? আরো তোমাকে নতুন করে 1 2 3 4 5, 5 ঘর বামে যাইতে হবে। তাহলে খেয়াল করো 5 ঘরের মধ্যে কিন্তু এক ঘর নাই, 5 ঘরের মধ্যে কিন্তু এক ঘর নাই। তাহলে কয়টা শূন্য? 5টা শূন্য। 3 4 5, 5টা শূন্য, শেষ। পয়েন্ট 5টা 05। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এই জায়গায় তাহলে আমরা এটা গেল যে আমরা দশমিকের যোগ বিয়োগ গুণন ভাগ এটা নিয়ে কথা বলছি, মিশ্র সমস্যা নিয়ে কথা বলছি। এবার তোমাকে ভর্তি পরীক্ষা ভালো করতে গেলে বিশেষ করে ফিজিক্সের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হলো নামতা। তোমার ফিজিক্সে অনেকগুলো কনস্ট্যান্ট আছে, খুব ভালো করে বুঝিও। এই কনস্ট্যান্টগুলো তোমাকে বুঝতে হবে। 1 নম্বর কনস্ট্যান্ট হলো পাই, 2 নম্বর কনস্ট্যান্ট হলো জি, আবার আছে ক্যাপিটাল জি, আবার আছে ধরো যে ইলেকট্রনের চার্জ, আবার আছে 1/4 পাই এপসিলন নট। হ্যাঁ আবার এরকম অনেক এইচ এর মান আছে, খুব ভালো করে বুঝিও। পাই সমান কত? 3.14। তা এগুলার নামতা শেখা কেন ইম্পর্টেন্ট একটু আমি বুঝি। যে ধরো পাই এর কে কত? এটা হচ্ছে তোমার 3.14। তাহলে পাই দোগুণে কত হবে? খুব ভালো করে বুঝিও। এই জায়গায় এখান থেকে গুণ করা শুরু করো, এই দিকে দেখার দরকার নাই। 3 দোগুণে 6, 14 দোগুণে 28। আমি আবারো বলতেছি 3 দোগুণে 6, 14 দোগুণে 28। পাই ইনটু 3 তে কত হবে? এই যে 3 3 কে 9, 3 14 42, ঠিক আছে। পাই ইনটু 4 এ কত হবে? 3 4 এ হচ্ছে 12, 4 14 হলো 56, 12.56। 5 ইনটু 5 এ কত হবে? খুব ভালো করে বুঝিও। 3 5 এ 15 আর 5 14 কত? 70। সবাই পায়ের গুণনটা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু নিশ্চিত করো আগে ভাই। সবাই আমাকে বলো যে এইটা সবাই নিশ্চিত করতে পারছো কিনা, এটা আমাকে এটা একটু জানাও। যে জাস্ট
তুমি কি করবা, তুমি ছোট্ট একটা কাজ করবা যে পাই 8 কে কত 3.14, এটা জানলে পরেগুলা কিন্তু তোমাকে আর মুখস্থ করা লাগতেছে না, তুমি শুধুমাত্র এইটাকে গুণ করবা। 3 1 3 দুগুণে 6, 14 দুগুণে 28, আবার 3 দিয়ে গুণ করলে 9, 3 14 42, তারপর 4 দ্বারা গুণ করলে কত হয় 12, তারপর হলো 4 14 56। খেয়াল করো 5 দ্বারা গুণ করলে 15.70। তো তোমরা অনেকে অধিকাংশ সময় প্রশ্ন করো যে ভাই আমরা ভর্তি পরীক্ষার জন্য কিভাবে প্রিপেয়ার করব, আমরা কোন বই পড়ব। হ্যাঁ, তুমি যে বই পড়ো তোমার কাছে একাধিক বই থাকতে পারে, তবে আমি তোমাকে এই জিনিসটা বলতে পারবো, তুমি যদি সবচাইতে সহজে শিখতে চাও, সবচেয়ে সহজে বুঝতে চাও ফিজিক্স ম্যাথ, তোমাকে অবশ্যই এই যে ম্যাথের জন্য তোমরা এই বইটা ফলো করবে, ইকুয়েশন। ম্যাথের জন্য তোমরা ইকুয়েশনটা ফলো করবে। আমি নিশ্চিত তুমি এখন যে বই পড়ো না কেন, আশা করি তার চেয়ে এর চেয়ে আরো সুন্দরভাবে সাজানো গোছানো পাবে, সবকিছু সহজে পাবে ভাইয়া। তোমার ঠিক যেভাবে দরকার ঠিক সেভাবে পাবে। ভর্তি পরীক্ষার্থীদের জন্য ইকুয়েশন বিকল্প নাই, ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্সের বই এনার্জি, এইটার কোনো বিকল্প নাই ভাই, এটার কোনো বিকল্প নাই। ফিজিক্সের জন্য এনার্জি আর ম্যাথের জন্য হচ্ছে ইকুয়েশন, এই দুটা বই মাস্ট। এখন আমরা এই যে পায়ের ঘরে নামতা শিখলাম, এখন পায়ের ঘরে নামতা শিখলে লাভ কি? হ্যাঁ, ভর্তি পরীক্ষায় তোমাকে যে অঙ্কটা দেবে এটা পায়ের ঘরে নামতা থেকে দেবে। কিভাবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিছু রিলেট কোশ্চেন দেই যে i = 10 sin 628t হলে এখানে তোমাকে বের করতে বলবে যে পর্যায়কাল ইকুয়াল টু ভার, কম্পাঙ্ক ইকুয়াল টু ভার, এরকম প্রশ্ন আসবে। তো তোমরা সবাই জানো, তোমরা যারা এই অঙ্কটা করতে জানো, তোমরা সবাই জানো এটা হচ্ছে a sin বা এটা হচ্ছে আমাদের i0 sin ওমেগা টির মান, ওমেগা টির মান। এখন তুমি খেয়াল করো এই ওমেগা মানে কত? ওমেগা মানে হলো 6 to 8, খুব ভালো করে বুঝিও। ওমেগা মানে হচ্ছে তোমার 6 to 8, তাহলে ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারবো 2π/t, এটার মান হলো 6 to 8। তাহলে আমরা t এর মান কি বলতে পারবো 2π/628। তো এই পর্যন্ত ক্যালকুলেশন আসার পরে তো তুমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভিসি কে ধুয়ে দেওয়া শুরু করছো, যে হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে, বলে দেওয়া হচ্ছে যে হচ্ছে তোমরা ক্যালকুলেটর নিয়ে আসতে পারবে না, কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশন দিছে যেটা ক্যালকুলেটর ছাড়া করা যায় না। আরে বোকা, তুমি তো বোকার স্বর্গে আছো। একটু সুন্দরভাবে চিন্তা করো, অন্তর্চক্ষু দিয়ে দেখো। শুধুমাত্র ভাইয়ারা বলছে যে এটা ক্যালকুলেটর ছাড়া করা যায় না তাই তুমি ভেবে নিছো, এই ভাবনা কইরো না, ঠিক আছে? আবার এই যে বর্তমান ভর্তি পরীক্ষার বাজারে আরেকটা কথা খুব প্রচলিত, ভাইয়া আনুমানিক মান ধরে নিবা, আনুমানিক মান ধরে নিয়ে হবে না, তোমাকে রিয়েল মানই চিন্তা করতে হবে ভাইয়া। তোমার ভর্তি পরীক্ষায় ক্যালকুলেশন এমন ভাবে দেবে তুমি রিয়েল মানটাই বের করতে পারো, তোমাকে শুধুমাত্র চিন্তা করার ধারণাটা চেঞ্জ করতে হবে। এখন তুমি খেয়াল করো 2π/628, এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? এই যে পায়ের ঘরের নামতা 6.28, তাহলে এটা হচ্ছে 6.28 ডিভাইডেড বাই 628। এখন আমাকে বলো 628 এটা হচ্ছে 1, কয় ঘর পাবে দশমিক 2 ঘর। আমরা কেন বা কাটা দিলাম ভাই বলতে পারো, ভাই এটা তো 6.28, আমি তো এই যে সকাল থেকে চিল্লাইতেছি, দশমিক দেখার দরকার নাই, দশমিক দেখার দরকার নাই। তাহলে 628 কাটা, তাহলে এই জায়গায় তোমার কত হবে 1, কয় ঘর পাবে দশমিক 2 ঘর পাবে দশমিক, তাহলে 1 ঘর আছে। তাহলে অপূর্ণতা কত দিয়ে পূরণ করতে হবে? 0 দিয়ে পূরণ করতে হবে, অপূর্ণতা 0 দিয়ে পূরণ করতে হবে, তাহলে 0.01 সেকেন্ড। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই এটা আমাকে একটু বলো যে হচ্ছে এই জায়গায় আমি তোমাকে আরেকটা एग्जांपल দেব। এখন তুমি বলতে পারবে যে ভাইয়া এখানে 628 এর পরিবর্তে তার কি কি মান দেয়া থাকতে পারে, তুমি এই দিকে তাকাও কি কি মান দেয়া থাকতে পারে তুমি নিজেই জানো। পরীক্ষার হলে এই মানগুলো পাওয়া দেখবা 314, 628, 942, 1256, 1570, এই মানগুলো তুমি পাবা। দেখো তুমি মিলাই নিও, না হলে তুমি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো খোলো, যেগুলো যখন থেকে ক্যালকুলেটর ব্যবহার নাই দেখবা যতগুলো অঙ্ক আসছে এই মানগুলো দিয়ে আসছে 314, 628, 942 অথবা 3140, 6280, 9420, 12560, 15700 এরকম মান থাকবে। অথবা এক ঘর পাবে দশমিক 31.4, 62.8, 94.2, 125.6, 157 এরকম মান থাকবে। যেমন আমি তোমাকে আরেকটা एग्जांपल দিতে পারি, যেমন তোমার থাকলো E = 5 sin 942t,
তাহলে এখানে তোমাকে বললো যে হলো t ইকুয়াল টু হয়, তাহলে এবার তুমি কি করবা, এবার তুমি করবা হচ্ছে যে হচ্ছে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 942, তাহলে ওমেগার মান হলো 2 পাই বাই t ইকুয়াল টু 942, তাহলে t এর মান হবে 2 পাই ডিভাইডেড বাই 942, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, উপরে হবে 6.28 আর নিচে হবে 942। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে এখানে কোনো দশমিক নাই, আমি আবার বলতেছি তোমাকে চিন্তা করতে হবে এখানে কোনো দশমিক নাই। তাহলে এটা যাবে হলো 314 গুণন 2 628, আর এটা 314 গুণন 3, হ্যাঁ, তাহলে এই জায়গায় 2/3, তাহলে 2/3 মানে হচ্ছে আমরা একটু আগে শিখাইছি 0.66, 2/3 এটা হলো 0.66। এখন তোমার আরো কয় ঘর পাবে দশমিক, আরো 2 ঘর পাবে দশমিক, কারণ এখানে আরো দুইটা ঘর আছে। 2/3 হলো 0.66, এখানে কিন্তু আরো 2 ঘর আছে, তাহলে আরো 2 ঘর, এখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে যাবতীয় যত অপূর্ণতা কি দিয়ে পূরণ করতে হবে, শূন্য দিয়ে পূরণ করতে হবে, তাহলে 0.0066 সেকেন্ড। আবার তুমি একটু অন্যভাবে চিন্তা করতে পারো, অন্যভাবে কিভাবে চিন্তা করতে পারো, তোমার এটা 2/3 আছে কিন্তু এখানে 0.28 ছিল, দেখ খেয়াল করো, তুমি এভাবেও চিন্তা করতে পারো 606.28 আর হলো 942, তুমি কি করতে পারো, তুমি দশমিকটা তুলে দিতে পারো। তাহলে এই ছোটবেলায় যেভাবে শিখছিলা দশমিক যদি তুলে দাও, তাহলে দশমিকের পরিবর্তে হবে একটা 1, দুইটা সংখ্যার পরিবর্তে দুইটা শূন্য, দশমিকের পরিবর্তে একটা 1, দুইটা সংখ্যার পরিবর্তে দুইটা শূন্য। তাহলে এবার তুমি খেয়াল করো 628 দুইবার, 942 হলো 3 বার, তার মানে 2 ডিভাইডেড বাই 300, এভাবেও তুমি চিন্তা করতে পারো 2 ডিভাইডেড বাই 300 সেকেন্ড, 2 ডিভাইডেড বাই 300 সেকেন্ড, 2 ডিভাইডেড বাই 300 সেকেন্ড। এখন এই জায়গায় অনেকে বলছে যে শেষেরটা আবার, আমি আবারও বলতেছি সমস্যা নাই, এই জায়গায় আমাকে কি করতে হবে 6.28 আর এটা হলো 942, তোমাকে কি চিন্তা করতে হবে যে দশমিকটা তুলে দিতে হবে। তা দশমিক যদি তুলে দেই, তা দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য কয়টা শূন্য, দুইটা শূন্য, দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, তাহলে 628, তাহলে এটা হয়ে গেছে, তাহলে 628 942 314 দ্বারা ভাগ করবে, এটা হবে 2 বার, এটা হবে 3 বার, তাহলে 2/3 * 100, তার মানে 2 ডিভাইডেড বাই 300। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা চয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে পায়ের ভারের নামতা যখন তুমি জানবে তখন তোমার অনেক ক্যালকুলেশন, পাই আছে এমন সকল ক্যালকুলেশন তোমার জন্য সহজ হয়ে যাবে, পাই সংযুক্ত সকল ক্যালকুলেশন তোমার জন্য সহজ হয়ে যাবে, পাই যুক্ত সকল ক্যালকুলেশন তোমার জন্য সহজ হয়ে যাবে। এটা গেল। এখন আমরা আরেকটা আসি, যে ধরো তোমার অনেক সময় যে ইলেকট্রনের চার্জের ঘরের নামতাটা তোমার মনে করো যে হচ্ছে মাথায় রাখাটা জরুরি। কিভাবে, ধরো তোমার কোশ্চেনটা থাকবে হচ্ছে এরকম, এই জায়গায় ইলেকট্রনের চার্জ কত 1.6 * 10⁻⁻90, তাহলে এইটার নামতা কত 1.6 এর কে হচ্ছে 1.6 দোগুণে কত হবে দেখো 32 এই 3.2 1.6 * 3 এ কত হবে, এটা 300 লং কত 48 4.8, হ্যাঁ, তো এই 1.6 এর নামতা ইলেকট্রনের চার্জের ঘরের নামতা তোমার অনেক সময় ক্যালকুলেশন করতে কাজে লাগবে, এগুলো একটু তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে। অনেক সময় দেখবা যে হচ্ছে চার্জের মান কেমন দেওয়া থাকবে, চার্জের মান তোমার দেওয়া থাকবে হচ্ছে 10⁻⁹ কুলম্ব। তোমরা দেখবা তোমাদের চার্জের যত ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের ডাটাতে সাধারণত 10⁻⁹ কুলম্ব থাকে। কেন 10⁻⁹ কুলম্ব থাকে এটা তোমাকে কিন্তু বুঝতে হবে ভাইয়া। এই যে 1/4πε0 এর মান কত 9 * 10⁹, এরকম 1/4πε0 এর মান হলো 9 * 10⁹। এখন এটার ফর্মুলাটা দেখো q1 q2 /d²। এখন তুমি খেয়াল করো, তো সেক্ষেত্রে 9 * 10⁹ এর সাথে যদি একটা চার্জের মান 10⁻⁹ হয়, তাহলে এটা কিন্তু ইজিলি কাটা যায়। তো তোমরা যখন ক্যালকুলেশন করবে তোমরা মাথায় রাখবে যে এখানে 10 এর পাওয়ার কত দেয়া আছে এবং এই 10 এর পাওয়ারের সাথে 10 এর পাওয়ারের কাটাকাটি করতে হবে, তাহলে তোমার ক্যালকুলেশনটা খুব বেশি সহজ হয়ে যাবে। এখন আমরা মোস্ট ডিজায়ার দুইটা পয়েন্টে চলে আসছি। একটা হচ্ছে ত্রিকোণমিতি, মানে ত্রিকোণমিতির যত ক্যালকুলেশন হাতেই করতে পারবে, যে কোনো ক্যালকুলেশন
আমি জানি তোমরা এখানে কেউ tan ইনভার্স 2 এর মান কত, ধরো tan ইনভার্স 2 বাদ দাও, ধরো আমার যদি বলা হয় যে এখানে tan ইনভার্স 0.59 এর মান কত, আমরা কেউ বের করতে পারবো না। আমি যদি বলি tan ইনভার্স 2/3, অপশন 4টা দেয়া আছে, কোনটা হবে আমরা কেউ বের করতে পারবো না। আমরা অধিকাংশ ক্ষেত্রে এই জায়গায় তোমার যদি বলে যে ভাইয়া এই জায়গায় tan 240 ডিগ্রি মান কত, আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই রিলেটেড ক্যালকুলেশন গুলো আমরা এখন শেখাবো। লগের যত রিলেটেড ক্যালকুলেশন আছে, লগ রিলেটেড সবই আমরা শেখাবো। তোমরা এখন এই যে মারমার লজিক্যাল কনসেপ্ট, এই জিনিসগুলো শেখার জন্য ত্রিকোণমিতির ক্যালকুলেশন, লগের ক্যালকুলেশন, যত ধরনের জটিল কঠিন ক্যালকুলেশন আছে এগুলা শেখার জন্য সবাই রেডি কিনা এটা আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। এবং তোমরা সবাই জানাও যে এখন পর্যন্ত আমরা যতটুকু পড়িয়েছি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এখন আমাদের জাস্ট দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে ত্রিকোণমিতির A to Z ক্যালকুলেশন, আর হচ্ছে লগের A to Z ক্যালকুলেশন ইনশাআল্লাহ। ভাইয়া কিছু জিনিস তুমি বললেও সত্য, এই জায়গায় আমি তোমাকে আরো কিছু গোপন কথা বলি। আমরা ডিফারেন্সিয়েশনের জাস্ট একটা কনসেপ্ট তুমি যদি জানো, আমি এটা তোমাদের ক্লাসেও এখানে পাবলিক ক্লাসে দেখাইছিলাম যে একটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে একটা একটা করে কনসেপ্ট জানলেও তুমি কিন্তু প্রায় 70% ডিফারেন্সিয়েশন 70% ইন্টিগ্রেশন করা সম্ভব, এবং প্রত্যেকটা ক্যালকুলেশনই কিন্তু দেখে দেখে বলা সম্ভব। ভর্তি পরীক্ষায় তুমি সেই চান্স পাবে যে নিজেকে এগিয়ে রাখবে, অন্য 10 জন প্রতিযোগীর চাইতে এগিয়ে রাখবে, ঠিক আছে, সেই কিন্তু ভাইয়া চান্স পাবে। ভর্তি পরীক্ষাটা 0.25 নম্বরে খেলা, ভর্তি পরীক্ষাটা 1 নম্বরে খেলা ভাইয়া। তো তুমি যদি কোথাও গিয়ে সেই 1 নম্বর মনে হয় যে আমি এখানে গিয়ে 1 নম্বর বেশি পাবো, তোমার সেটা গ্রহণ করা উচিত, না হলে তোমার 12 বছরের পরিশ্রম জলে চলে যাবে। সেই ভোরবেলা ঘুম থেকে উঠে প্রাইভেটের টিচারের কাছে দৌড়ানো, স্কুলে দৌড়ানো, কলেজে দৌড়ানো, সব তোমার মনে করো স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে জাস্ট 1 ঘন্টার একটা পরীক্ষায়। সুতরাং সে জায়গায় কিভাবে তুমি 1 নম্বরে বেশি পাইতে পারো, 2 নম্বরে বেশি পাইতে পারো, সেটা তুমি নিশ্চিত করো, ঠিক আছে। সবাই তো করে যাবে, তো তুমি যদি ইউনিক কিছু শিখে যাও, তুমি যদি অল্প পরিশ্রমে অনেক বেশি কিছু শিখতে পারো, তখনই তুমি তোমার অন্য 5 জনকে তুমি বিট করতে পারবে ভাইয়া, তখন তুমি অন্য 5 জনকে বিট করতে পারবে। মেসি এই কারণে সে কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু রপ্ত করছে এই জায়গায়। রোনালদো এই কারণে তার ভেতরে কিছু এক্সক্লুসিভ ট্রিক্স এন্ড টেকনিক আছে বল পাসিং এর, যেটা অন্য কারো কাছে নাই। এই কারণে দেখা গেছে অন্যরা তার চেয়ে যদি শক্তিমান বা হচ্ছে বিশাল দেহের অধিকারী, আলটিমেটলি সে কিন্তু গোল দিয়ে ফেলে। যে ভাইয়া আমার এই ফিজিক্সের এক কনসেপ্টে বইয়ের 40% অঙ্ক, এগুলো আমার শেখা প্রয়োজন। আমি যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ইয়াগুলো শেখা প্রয়োজন, আমি ভর্তি পরীক্ষায় কোপায় দিতে চাই ভাইয়া। তাহলে তোমরা যদি চাও, এই জায়গায় আমাদের একটা অ্যাডমিশন টেস্টের টোটালি ব্র্যান্ড নিউ ব্যাচ শুরু হচ্ছে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং এর জন্য। ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা একদম টোটালি ব্র্যান্ড নিউ ব্যাচ শুরু হচ্ছে। আমাদের ফিজিক্স ভার্সিটি কোর্স ফি হলো 3000 টাকা, ম্যাথ ভার্সিটি কোর্স ফি 3000 টাকা। শুধুমাত্র এখন আমার সাথে যে 300 জন ক্লাস করতেছো, তোমরা যদি রাত 12টাতেও ক্লাস করতেছো, তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ অফার দিচ্ছি যে তোমাদের জন্য ফি 2000 টাকা, বাট তোমাকে ফিজিক্স 2000 টাকা, ম্যাথ 2000 টাকা এখনই ভর্তি কনফার্ম করতে হবে। যে ভাইয়া তুমি যদি এখন ভর্তি কনফার্ম না করতে পারো কোনো সমস্যা নাই, তুমি কালকের মধ্যে তোমাকে ভর্তি কনফার্ম করতে হবে, কিন্তু এখন তোমাকে নিশ্চিত করতে হবে যে ভাইয়া আমি নতুন ব্যাচে জয়েন করতে চাই, ঠিক আছে, আমি নতুন ব্যাচে জয়েন করতে চাই এই ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য। তোমার জন্য শুধুমাত্র এখন যে 300 জন আছো তাদের মধ্যে যারা জয়েন করতে চাও তাদের জন্য এই অপরচুনিটি। পুরো ফিজিক্স A to Z কমপ্লিট করে দেওয়া হবে, ফুল ফিজিক্স জাস্ট 2000 টাকা ফি। তাতে তুমি অন্য আরো 10 জন বন্ধুর চাইতে অবশ্যই এগিয়ে থাকবে। আমি তোমাকে এটা নিশ্চিত করে বলতে পারবো, তুমি যে কোনো টপিক আগের চাইতে অনেক বেশি সহজে করতে পারবে ইনশাআল্লাহ, অনেক বেশি সহজে, যেগুলো তোমার আগের অনেক টাইম বাঁচায় দেবে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, অনেকে বলতেছে যে ভাইয়া এইচএসসি 21 ব্যাচের জন্য কি আছে। এইচএসসি 21 ব্যাচের জন্য মানে রিভিশন চলতেছে একদম। আমরা একাডেমিক স্টাইলে 0 থেকে শুরু করে ইনফিনিটি লেভেল পর্যন্ত তোমাকে বেসিক ক্লাস করাবো, টেস্ট পেপার সলভ করাবো, বুয়েট টুয়েট ঢাকা ইউনিভার্সিটি সাস্ট বুটেক সহ সকল ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করাবো। তার মানে এইচএসসি প্লাস অ্যাডমিশন একদম কমপ্লিট প্যাকেজ। এইচএসসি রিভিশন, হ্যাঁ রিভিশন, টেস্ট পেপার সলভ প্লাস অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভ প্রোগ্রাম। এইটা আরেকটা প্রোগ্রাম চলতেছে, যারা 21 ব্যাচ তারা আমাকে নক দিতে পারো ক্লাস শেষে। হ্যাঁ 22 তোমরা যারা এইচএসসি 22 তাদের জন্য আছে মান্থলি প্রোগ্রাম, এইচএসসি 22 এর জন্য মান্থলি প্রোগ্রাম। আর তোমরা এখানে কারা কারা আছো যারা ফার্মগেট বা ফার্মগেটের আশেপাশে আছো, ফার্মগেটের আশেপাশে আছো কারা কারা?
ফার্ম গেটের আশেপাশে আসো কারা কারা, যারা ফার্ম গেটের আশেপাশে আসো তাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। তো তোমরা যদি চাও সেই অফলাইন ব্যাচেও রেজিস্ট্রেশন করতে পারবে, কালকে থেকে ক্লাস শুরু হবে অফলাইন। ওকে, আচ্ছা আমি বলি আমার এখানে দুইটা কনসেপ্ট আছে, সেটা কি তোমরা নতুন আরেকটা ক্লাসে শিখতে চাও না আজকে শিখতে চাও? আজকে শিখতে চাইলে এখানে তো অনেক ধরনের আলোচনা, এখানে আরো 1 ঘন্টা ক্লাস লাগবে। তোমরা যদি বলো যে ভাই আমি আজকেই শিখবো, শেষ পর্যন্ত আমরা থাকবো, তাহলে আজকে শেখাবো। আর যদি মনে করো যে না ভাইয়া এই জায়গায় আজকে তো আমরা অনেক বড় একটা ক্লাস করে ফেলছি, এইটার উপরে আপনি নেক্সট দিন আরেকটা ক্লাস করান, তাহলে আমি ক্যালকুলেটর ইউজের এই দুইটা টপিকের উপরে ত্রিকোণমিতি আর লগ আরো কিছু স্পেশাল জিনিস আছে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের, আমি সেগুলোর উপরে আরেকটা ক্লাস নেব ইনশাআল্লাহ। এখন তোমরা কি চাচ্ছ যে আজকে ক্লাস করবে না হচ্ছে নতুন আরেকটা ক্লাসে তোমরা জয়েন করবে? এক কনসেপ্ট ফুল ফিজিক্সের 40% অঙ্ক, ঠিক আছে, দেখে দেখেই করতে পারবে সব। হ্যাঁ, যেখানে গেলে তুমি 2 নম্বর বেশি পাবে, তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষা যেহেতু তোমাকে যাওয়া উচিত। নেক্সট ডে হলে ভালো হয়। আচ্ছা, নেক্সট ডেতে সবাইকে নিয়ে ক্লাস করব না, নেক্সট ডেতে আমরা সবাইকে নিয়ে ক্লাস করব না, নেক্সট ডেতে তাদেরকে নিয়ে ক্লাস করব যারা আজকের ক্লাস নোট এখনই গ্রুপে সাবমিট করবে। এখানে তোমরা এখন 286 জন আসছো, যদি 286 জনের যে 286 মানে যে কয়জন ক্লাসের নোট আজকে সাবমিট করবে তাদেরকে নিয়ে আমরা এক্সট্রা ক্লাস করাবো। তো কারা কারা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছো যে ভাইয়া আমি আজকের পুরো ক্লাসের নোট এখনই গ্রুপে জমা দেব? এই চ্যালেঞ্জ নিতে কারা কারা প্রস্তুত যে আজকের পুরো ক্লাসের নোট এখনই আমি গ্রুপে জমা দেব? এই 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 চ্যালেঞ্জটা নিতে কে কে প্রস্তুত? ঠিক আছে, রেখে দেবো 20 মিনিট রেখে দেবো। তোমরা 20 মিনিটের মধ্যে যারা দেখা গেছে যে নোট করো নাই তারা ক্লাস নোটটা করে গ্রুপে জমা দিতে পারবা। 20 মিনিট না 30 মিনিট রাখবো। তোমাকে চ্যালেঞ্জ দিতে হবে ভাইয়া, ভর্তি পরীক্ষা ভালো করতে গেলে তুমি যদি সেরাদের সেরা হতে চাও তোমাকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। আমি চাই তোমরা যারা আছে প্রত্যেককে এই চ্যালেঞ্জটা নাও, তাহলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত, এমনও হতে পারে কালকে রাত 11টায় আমরা ক্যালকুলেটর ইউজের উপর 3rd ক্লাসটা করব ইনশাআল্লাহ। ক্যালকুলেটর সারা ক্যালকুলেশনে তোমার যত ভয়, আশা করি আজকের ক্লাস করার পরে ভয় অনেকটা কেটে গেছে। আরেকটা ক্লাস করব, সেখানে আমরা ত্রিকোণমিতি আর লগ যুক্ত ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তারপর ক্যালকুলেটর ছাড়াই তোমার ব্রেইন উইল বি দা সুপার কম্পিউটার। হ্যাঁ, সুপার ক্যালকুলেটর জমা দিতে হবে। আর তোমরা যারা ব্যাচে জয়েন করতে চাচ্ছ আজকে আমাকে নক দিয়ে রাখবা, কারণ জাস্ট তোমাদের জন্য, তোমরা এখানে যে 300 জন ছিল তাদের জন্য আমার অফারটা ছিল যে তোমাদেরকে নিয়ে টোটালি নতুন ব্যাচ শুরু হবে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য। তো আজকে যারা যারা জয়েন করতে চাও আজকে নক দিয়ে কালকের মধ্যে ভর্তি নিশ্চিত করো, তাহলে আমরা একদম শুরু থেকে সবকিছু কমপ্লিট করব। আর মার্চের আগে পরীক্ষা হচ্ছে না, অলরেডি আমরা অ্যাটলিস্ট এখনো 2.5 থেকে 3 মাস সময় পাবো। এর মধ্যে সিলেবাস অনেকবার কমপ্লিট করা সম্ভব, পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করা সম্ভব। তোমার যত পার্সোনাল প্রবলেম আছে সবগুলা পার্সোনাল প্রবলেম আমার কাছে সলভ করে নিতে পারবে। আমি এটা নিশ্চিত করে বলতে পারবো, এখানে আমার ব্যাচে পরে অনেকে আছে, আমি একমাত্র, তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো যে আমরা ধরে ধরে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ঢাকা ইউনিভার্সিটি সাস বুটেক্স সবগুলা কোশ্চেন ধরে ধরে সলভ করাচ্ছি। যারা যারা ক্লাস করতেছে তারা আমাকে জানাও যে এটা ব্যাপারটা ঠিক কিনা। এখন তুমি যেখানে পড়তেছো সেখানে কি ধরে ধরে সব কোশ্চেন সলভ করানো হচ্ছে? এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 তুমি কি করতেছো? তুমি হয়তো একটা লেকচার করতেছো, লেকচার করতে গিয়ে বাসায় যখন প্রশ্ন ব্যাংক খোলো তখন দেখো যে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি আটকে যাচ্ছ, ম্যাক্সিমাম কোশ্চেনে সলভ দেখানো লাগতেছে। আমরা তো বেসিক ক্লাস অলরেডি একবার কমপ্লিট করছি, যে ব্যাচটা আমরা শুরুতে শুরু করছি। এখন প্রত্যেকটা ব্যাচে ধরে ধরে আমরা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ঢাকা ইউনিভার্সিটি সাস যত ধরনের কোশ্চেন আছে সব ধরনের কোশ্চেন আমরা ধরে ধরে সলভ করতেছি। তোমাদের ব্যাচেও ঠিক সেম কাজ করা হবে, বেসিক ক্লাস তো করা হবে, তারপর ধরে ধরে A to Z সকল ধরনের কোশ্চেন সলভ করানো হবে, প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে।